মনে হচ্ছে ও সত্যিই ভালো আছে। ঘরের অন্যরাও ধীরে ধীরে বলল। যদি ভালো থাকে তাহলে থাক, ওকে জোর করে আনা ঠিক হবে না। ও নিজে ফিরতে চাইলে ফিরবে। মেহেরাব খান দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, যদি আমার বৌমা ভালো থাকে তাহলে থাক, কিন্তু মনে রেখো এই বাড়ির দরজা তার জন্য সবসময় খোলা থাকবে। নোহা চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে স্বস্তির জল জমে উঠল। সিলেটের বাংলোতে রাত নেমে এসেছে, দূরের পাহাড়ে কুয়াশা ছড়িয়ে পড়েছে। ইলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে হলো আজ প্রথমবারের মতো যেন চারপাশটা একটু শান্ত, আর কোথাও যেন বাতাস ভেসে আসছে আরিয়ানের সেই অদৃশ্য প্রতিশ্রুতি। ইরাফুল, তোমাকে আমি সবসময় আগলে রাখবো। টাইম স্পিক। সিলেটের পাহাড়ের কোলে ইলারিয়ানের স্বপ্ন বাগান। এই ইলার 2টি দিন কেটে গেল এক অপার্থিব শান্তিতে। আরিয়ানের স্মৃতিমাখা এই বাড়িটি যেন ইলার শরীরের সব ক্লান্তি শুষে নিয়েছে। শাহরিয়ারের কঠোর নিরাপত্তার বাইরের জগতের কোনো অশান্তি এখানে পৌঁছাতে পারেনি। কিন্তু 3য় দিন সকালে হঠাৎ করেই ছন্দপতন ঘটল। সকাল থেকে শাহরিয়ারকে নিচে দেখা যাচ্ছে না। ইলা লক্ষ্য করলো বাগানে আজ শাহরিয়ার হাঁটতে বের হয়নি, এমনকি নাস্তার টেবিলেও তার দেখা নেই। চিন্তিত হয়ে ইলা নিচে নেমে এলো। শাহরিয়ারের ঘরের দরজায় নক করতেই ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে ধীরে ধীরে দরজায় ধাক্কা দিল। ভেতরে ঢুকতেই ইলার বুকটা কেঁপে উঠল। সুঠাম দেহের সেই শক্তপোক্ত মানুষটা আজ বিছানায় কুঁকড়ে পড়ে আছে। শাহরিয়ারের কপাল বেয়ে ঘাম ঝরছে, নিঃশ্বাস বইছে খুব দ্রুত। গত কয়েকদিনের প্রচণ্ড মানসিক চাপ, না ঘুমিয়ে রাত পাহারা দেওয়া আর ইলার সুরক্ষায় বনের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ছোটাছুটি করার ধকল সইতে পারেনি তার শরীর। প্রচণ্ড জ্বরে শাহরিয়ারের আচ্ছন্ন হয়ে আছে। ইলা দ্রুত এগিয়ে গিয়ে শাহরিয়ারের কপালে হাত রাখল। আগুনের মতো গরম গাতে দ্রুত বাটি ভর্তি জল আর তোয়ালে নিয়ে এলো জলপট্টি দেওয়ার জন্য। কিন্তু ইলা যখনই তোয়ালেটা শাহরিয়ারের কপালে ছোঁয়াতে চাইল, ঠিক তখনই শাহরিয়ার জ্বরের ঘোরেও সতর্কভাবে ইলার হাতটা আলতো করে সরিয়ে দিল। ম্যাম, আপনি এখানে কেন? ওপরে যান। আমি ঠিক আছি, আপনি আমার সামনে আসবেন না, এটা প্রোটোকলের বাইরে। ইলা অবাক হয়ে তাকিয়ে রইল। এই অবস্থাতেও ছেলেটা নিজের কর্তব্যের কথা ভাবছে। সে আবার জলপট্টি দিতে চাইল, কিন্তু শাহরিয়ার এবার বিছানা থেকে ওঠার চেষ্টা করে বাধা দিল। প্লিজ ম্যাম, আমি একজন সামান্য মানুষ মাত্র। আপনি আরিয়ান স্যারের আমানত, আপনার সেবা নেওয়া আমার সাজে না। আপনি রুমে যান, আমি মেডিসিন খেয়ে নিয়েছি। ইলার চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। গলার স্বর কিছুটা উঁচিয়ে আবেগের সাথে বলল, কিসের ম্যাম? কিসের সাধারণ মানুষ শাহরিয়ার ভাই? এই যে গত কয়েকটা দিন আপনি নিজের খাওয়া ঘুম নিজের সবটুকু সুখ বিসর্জন দিয়ে আমার ছায়া হয়ে আছেন, তা কি শুধুমাত্র প্রোটোকলের জন্য? আরিয়ান আপনাকে আমানত রক্ষা করতে বলেছিল, কিন্তু আপনি যা করছেন তা কেবল দায়িত্ব দিয়ে হয় না। শাহরিয়ার চুপ করে রইল। জ্বরের ঘোরে তার চোখ বুজে আসছে। ইলা তোয়ালেটা নিংড়ে শাহরিয়ারের কপালে বসিয়ে দিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আর যদি আপনার নিজের বোন হতাম তাহলে কি এভাবে দূরে ঠেলে দিতে পারতেন না তো? তাহলে আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনার নিজের বোন হয়ে। বড় ভাইকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে বোন কি কোনোদিনও নিজের ঘরে শান্তিতে ঘুমোতে পারে? শাহরিয়ার এবার চোখ মেলে তাকালো, জ্বরে লাল হয়ে যাওয়া চোখে বিস্ময়। আপনি আমার কাছে শুধু একজন অফিসার নন শাহরিয়ার ভাই, আপনি আমার সেই বড় ভাই যে নিজের জীবন বাজি রেখে আমাকে আর আমার অনাগত সন্তানকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছেন। পর হয়ে থাকতে চাইলে কি পর হওয়া যায়? আপনি যদি আজ সেবা করতে না দেন, তবে আমি নাস্তা করবো না, এক পাও নড়বো না আমি এইখান থেকে। ইলার কথাগুলো তীরের মতো শাহরিয়ারের বুকে বিঁধল। যে ছেলেটি সারা জীবন একাকিত্ব আর এতিমখানার অবহেলায় বড় হয়েছে, তার কাছে এই বোন ডাকটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। তার পাথরের মতো শক্ত চোখ দুটো ভিজে উঠল। সে আর বাধা দিল না। পরের কয়েক ঘন্টা ইলা পরম মমতায় শাহরিয়ারের সেবা করল। বারবার জলপট্টি বদলে দেওয়া, লেবুর শরবত বানিয়ে খাওয়ানো, সবই সে করলো একজন আপন বোনের মতো। শাহরিয়ার নিশ্চুপ হয়ে ইলার সেবা গ্রহণ করছিল আর মনে মনে ভাবছিল, স্যার, আপনি আমাকে শুধু চাকরি দেননি, আপনি আমাকে একটা পরিবার দিয়ে গেছেন।
আপনার ঋণ আমি এই জীবনে শোধ করতে পারবো না। বিকেলের দিকে শাহরিয়ারের জ্বর কিছুটা কমলে সে ধীর গলায় মনে মনে বলল, আজ যদি নোহা এখানে থাকতো খুব খুশি হতো। ও সবসময় বলতো এলা ভাবি খুব ভালো। আজ বুঝলাম ও কেন এমনটা বলতো। শাহরিয়ারের মুখে এক চিলতে স্লান হাসি ফুটে উঠল। বাইরের ঝড়ো হাওয়া যেন আজ কিছুটা শান্ত হয়ে এসেছে। টাইম স্পিক। এদিকে বিকেলে শাহরিয়ার আর ইলা পাহাড়ি বাজার থেকে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বের হলো। কেনাকাটা শেষ যখন তারা বাংলোর দিকে ফিরছিল, রাস্তার মোড়ে ছোট্ট এক পুরনো জুয়েলারি শপ ইলার নজরে পড়ল। দোকানটির কাছের শোকেসে রাখা একটি মাটির নকশা করা গহনা সেট দেখে ইলা হঠাৎই খুব খুশি হয়ে উঠল। তার চোখে মুখে সেই পুরনো চঞ্চলতা ফিরে এলো। সে প্রায় দৌড়ে দোকানটির দিকে গেল। শাহরিয়ার দূর থেকে অবাক হয়ে দেখছিল। কতদিন পর ইলার মুখে এমন হাসি দেখলো সে, কিন্তু মিনিট কয়েক পর ইলা যখন দোকান থেকে বেরিয়ে এলো তার সেই হাসিটা কোরফুলের মতো উবড়ে গেল। মুখটা স্লান, চোখে একরাশ শূন্যতা। শাহরিয়ারের দিকে না তাকিয়ে সে গটগট করে সামনে হাঁটতে লাগলো। শাহরিয়ার কিছু বলতে চেয়েও পারল না। ইলার বিষণ্ণতা তাকে থামিয়ে দিল। বাংলোতে ফেরার পর শাহরিয়ার কিচেনের সব বাজার গুছিয়ে রাখল, কিন্তু তার মাথায় ঘুরছিল ইলার ওই হঠাৎ বদলে যাওয়া মুখটা। সে নিজের ঘর থেকে একটি বড় লাগেজ আর বাজার থেকে নিয়ে আসা সেই লাগেজটি নিয়ে ইলার রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় মৃদু নক করে অনুমতি চাইল। ম্যাম, ভেতরে আসতে পারি? ভেতর থেকে খুব নিচু স্বরে সাড়া এলো। আসুন শাহরিয়ার ভাই। শাহরিয়ার ভেতরে ঢুকে দেখলো ইলা জানালার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। জানালার কাচের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। ইলার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। সে যে মাত্রই প্রচুর কেঁদেছে তা স্পষ্ট। শাহরিয়ারের মনটা খসখস করে উঠল। সে লাগেজটা একপাশে রেখে বিচলিত কণ্ঠে প্রশ্ন করল, ম্যাম, কি হয়েছে? হঠাৎ এভাবে কান্না করছেন কেন? ইলা চোখ মুছে কোনো মতে বলল, কিছু না শাহরিয়ার ভাই, আপনি কেন এসেছেন? ম্যাম প্লিজ, কিছু লুকাবেন না। বাজারে ওই জুয়েলারি শপ থেকে ফেরার পর থেকেই আপনি এমন করছেন। আমি কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়েছে? আমার কোনো আচরণে কি আপনি বিরক্ত? ইলা এবার শাহরিয়ারের দিকে ঘুরে তাকালো। তার চোখের বাঁধ ভেঙে আবার জল গড়িয়ে পড়ল। সে কান্নায় ভেঙে পড়া গলায় বলল, না শাহরিয়ার ভাই, আপনি কেন কষ্ট দেবেন? আসলে ওই দোকানে একটা আংটি দেখছিলাম, ঠিক ওইরকম একটা আংটি আরিয়ান আমাকে দিতে চেয়েছিল। আজ আংটিটা দেখে আরিয়ানের কথা মনে পড়ে গেল। বাজার থেকে ফেরার সময় প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছিল আরিয়ান বুঝি আমার পাশে হাঁটছে। আমার শুধু আরিয়ানের কথা মনে পড়ে গেল শাহরিয়ার ভাই, আমি আর সহ্য করতে পারছি না। শাহরিয়ার নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে এই ক্ষতটা কোনো মলমে সারবে না। সে দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে আনা সেই লাগেজটা এগিয়ে দিল। ম্যাম, আরিয়ান স্যার আপনার জন্য শুধু এই বাড়িটা রেখে যাননি। আজ এই লাগেজটা খোলার সময় এসেছে। স্যার বলেছিলেন আপনি যখন খুব একা বোধ করবেন তখন যেন আমি এটা আপনাকে দিই। ইলা কৌতূহলী চোখে লাগেজের দিকে তাকালো। শাহরিয়ার লাগেজটা খুলতেই ইলা দেখলো ভেতরে থরথরে সাজানো ছোট বড় অনেকগুলো গিফট বক্স। প্রতিটার উপরে তারিখ লেখা। আরিয়ান স্যার 1 বছর আগে থেকে এই সব গিফট কিনে রেখেছে। ওই জুয়েলারি শপে আপনি যা খুঁজছিলেন হয়তো তার চেয়েও সুন্দর কিছু এই বক্সে আপনার জন্য অপেক্ষা করছে। ইলা হাত দিয়ে গিফট বক্সগুলো স্পর্শ করলো। তার মনে হলো আরিয়ান নেই তাতে কি, তার ভালোবাসা তো প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি উপহারে বেঁচে আছে। আপনি আসলেই একটা জাদুকর ছিলেন ওয়েস্টি, কোনোভাবেই আমায় একা হতে দিচ্ছেন না। শাহরিয়ার রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বলল, ম্যাম, আরিয়ান স্যার চেয়েছিলেন আপনি সব সময় হাসুন। ওনার উপহারগুলোর অমর্যাদা করবেন না প্লিজ। অন্যদিকে মেহরাব খানরা এখন অনেকটা শান্ত। তারা বুঝতে পেরেছে জোর করে ইলাকে ফিরিয়ে আনা মানে তাকে আরো দূরে ঠেলে দেওয়া। অন্তত ইলা আর তার অনাগত সন্তান যে নিরাপদ আছে এই স্বস্তিটুকু নিয়েই তারা দিন পার করছেন। রাশেদ তালুকদার, সাবিয়া বেগম, রায়াত সবাই দিনাজপুরে ফিরে গেছে। আদিপ আর পরিও তাদের বাড়ি চলে গেছে।
নাফিসা বেগম ছেলের বউয়ের শখে চুপ হয়ে গেছে। তারা দুজন আবার যে যার প্রফেশনে ফিরে গেছে। যাওয়ার আগে বাজার থেকে আনা লাগেজটা শাহরিয়ার আলতো করে ইলার পায়ের কাছে এগিয়ে দিল। ইলা বিস্ময় নিয়ে তাকালো। শাহরিয়ারের চোখের ইশারায় লাগেজটা খুলতে বলল। ইলা তার কথা মতো সেটা করল, কিন্তু চেনটা খুলতেই ইলার চোখ ছানাবড়া হয়ে গেল। লাগেজের ভেতর মখমলের ছোট বড় অসংখ্য বক্স। প্রতিটি বক্সের বাজারের সেই জুয়েলারি শপের দামি দামি গহনা, আংটি, ব্রেসলেট, কানের দুল আর গলার হারের এক বিশাল সমারোহ। ইলা অবাক হয়ে শাহরিয়ারের দিকে তাকালো। তার কান্নার রেশ তখনও কাটেনি। শাহরিয়ার ভাই, এত কিছু! আপনি ওই দোকানের সব গয়না নিয়ে এসেছেন, কিন্তু কেন? শাহরিয়ার একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকালো। তার সুঠাম দেহের সেই কঠোর অফিসার ভাবমূর্তি এখন যেন এক সরল বড় ভাইয়ের আদলে ঢাকা পড়ে গেছে। আসলে ম্যাম, মানে আপনি দোকানে ঢোকার সময় যে হাসিটা দিয়েছিলেন সেটা বেরিয়ে আসার সময় একদম উধাও হয়ে গিয়েছিল। আমি দূর থেকে দেখছিলাম আপনার কোন জিনিসটা পছন্দ হয়েছে, কিন্তু আপনি যখন ম্লান মুখে বেরিয়ে এলেন আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। তাই ভাবলাম রিস্ক না নিয়ে দোকানের সব ভালো কালেকশনই নিয়ে আসি। ইলা নিস্তব্ধ হয়ে মুহূর্ত তাকিয়ে রইল। এই মানুষটা তার চোখে এক ফোঁটা জল আটকানোর জন্য পুরো একটা দোকান তুলে নিয়ে এসেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলে এত কিছু তো দরকার ছিল না ভাই। আর তাছাড়া বিধবাদের সাজতে নেই। সমাজ এসব দেখে খারাপ বলবে। লোকে বলবে স্বামী সব ভুলে গয়না নিয়ে মেতেছে। ইলার গলায় একরাশ বিষণ্ণতা। শাহরিয়ারের চোয়াল এবার শক্ত হলো। সে ধীর পায়ে ইলার সামনে এসে দাঁড়ালো। তার চোখে এক গভীর মমতা আর অধিকারবোধ। কে বিধবা আর কোন সমাজের কথা বলছেন আপনি? আরিয়ান স্যার আপনাকে যে ভালোবাসা দিয়ে গেছেন তার কোনো মৃত্যু নেই। আর লোকে কি বলবে তা দেখার দায়িত্ব আমার। আমি তো আমার বোনের এই ছোট্ট একটা আবদার পূরণ করতে চেয়েছি, এতে অন্যায়ের কি আছে? ইলা হঠাৎ থেমে গেল শাহরিয়ারের মুখে বোন শব্দটা শুনে। তার হৃদয়ের এক কোণে উষ্ণতা অনুভব করল সে। সে একটু দুষ্টুমি ভরা চোখে শাহরিয়ারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা শাহরিয়ার ভাই, আপনি যদি সত্যি আমাকে নিজের বোন মনে করেন, তবে এই ম্যাম ম্যাম করাটা কি ঠিক? ছোট বোনকে বুঝে কেউ ম্যাম বলে ডাকে, আর আপনি আপনি করে দূরত্ব বজায় রাখে? শাহরিয়ার এবার সত্যি থতমত খেয়ে গেল। সে অভ্যাসবশত সব সময় ইলাকে সম্মান দিয়ে কথা বলে এসেছে। সে কাচুমাচু হয়ে বলল, না মানে ম্যাম, ওটা তো অভ্যাস হয়ে গেছে। তাছাড়া আপনি আরিয়ান স্যারের স্ত্রী। ইলা কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আবার ম্যাম? খবরদার, এরপর যদি আর একবারও ম্যাম বা আপনি বলেছেন, তবে কিন্তু আমি এই গয়নাগুলো হাতও দেব না। বোনের আদর পেতে হলে আগে বড় ভাইয়ের মতো শাসন আর ভালোবাসা দিতে শিখুন। শাহরিয়ার এবার হা হা করে হেসে উঠল। সেই মন খোলা হাসি যা পাহাড়ের নিস্তব্ধতাকে ছাপিয়ে গেল। সে একটু সময় নিয়ে নরম গলায় বলল, আচ্ছা রে বাবা, ফকর দে, আজ থেকে আর ম্যাম বলবো না। তুই তো আমার সেই ছোট্ট বোন, যাকে আগলে রাখা এখন আমার জীবনের সবচেয়ে বড় ব্রত। এবার খুশি তো? ইলা হাসি মুখে মাথা নাড়ল। এই প্রথম আরিয়ানের চলে যাওয়ার পর তার মনে হলো সে সত্যি একা নয়। তার মাথার উপর এক বট বৃক্ষের মতো বড় ভাই আছে। শাহরিয়ার ইলার মাথায় হাত রেখে দোয়া করে বলল, এই গয়নাগুলো আরিয়ান স্যার থাকলে তোকে নিজ হাতে পড়াতেন। উনি নেই বলে কি হয়েছে? তোর খুশিতেই ওনার আত্মার শান্তি পাবে। তুই একটু সেজে গুজে থাকলে পাহাড়ের এই নির্জনতাও আনন্দময় হয়ে উঠবে। যা এবার ফ্রেশ হয়ে আয়, তোর প্রিয় কফি বানাচ্ছি আমি। ইলা গয়নার বক্সগুলো হাতে নিয়ে আরিয়ানকে কল্পনা করলো। তার মনে হলো আরিয়ানও যেন মুস্কি হাসছে আর বলছে, দেখেছিল ফুল, শাহরিয়ারকে পাঠিয়েছি আমি, ঠিক করেছি না? বিগ টাইম স্পিক। দেখতে দেখতে ইলা রিয়ানের স্বপ্ন বাগানে সময়ের চাকা আরো 5 মাস ঘুরে গেল। এখন ইলার প্রতিটি দিন কাটে এক অদ্ভুত শিহরণে। তার শরীরে বেড়ে উঠেছে আরিয়ানের প্রতিচ্ছবি, তাদের ভালোবাসার শেষ চিহ্ন। 5 মাসের সেই ছোট্ট প্রাণটি এখন মাঝে মাঝে জানান দেয় তার অস্তিত্বের। সকালবেলা রোদেলা বারান্দায় ইলা বসে যখন উল দিয়ে ছোট ছোট মোজা বুনছিল, হঠাৎ সে অনুভব করলো পেটের ভেতর এক হালকা ধাক্কা।
ইলার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে উত্তেজনায় পাশে দাঁড়িয়ে থাকা শাহরিয়ারকে ডেকে উঠল। ভাইয়া, ভাইয়া, জলদি এইদিকে আসো, দেখো বেবিটা কি করছে। শাহরিয়ার হাতের ল্যাপটপ রেখে দ্রুত এগিয়ে এলো। তার চোখ মুখেও এক অন্য আনন্দ। সে ইলার পাশে বসে একটু নিচু হয়ে পরম মমতায় ইলার পেটের দিকে তাকালো। যদিও সে হাত দিয়ে স্পর্শ করতে সংকোচ বোধ করছিল, কিন্তু তার খুশিতে ভরা মুখই বলে দিচ্ছিল সে কতটা আনন্দিত। সত্যি রে বনু, ও কি সত্যি নড়াচড়া করছে? ইলা শাহরিয়ারের হাতটা টেনে ধরে পেটের উপরে রাখলো। শাহরিয়ার অনুভব করলো সেই জীবনের স্পন্দন। আরিয়ানের সেই বীর রক্ত এখন এক নতুন প্রাণের ধুকভুকানিতে রূপ নিচ্ছে। ইলা শাহরিয়ারের হাতটা ধরেই বলল, এই যে পিচ্চি শোনো, দেখ তোর মামা তোকে খুঁজতে এসেছে। শাহরিয়ারের চোখ ভিজে এলো। সে মনে মনে বলল, দেখুন স্যার, আপনার ছোট আরিয়ান বা ছোট রাফুল আমাদের মাঝে আসার জন্য কতটা ছটফট করছে। আমি কথা দিচ্ছি ওকে এই পৃথিবীর সবটুকু সুন্দর পরিবেশে রাখব। শাহরিয়ার সোজা হয়ে দাঁড়িয়ে এক চিলতে হেসে বলল, এই তো আর কয়েকটা মাস, তারপর সারা বাড়ি এই ছোট মানুষের কান্নায় আর হাসিতে ভরে উঠবে। তুই চিন্তা করিস না বনু, আমি আরিয়ান স্যারের মতো না পারলেও নিজের মতো ওকে সবটুকু দিয়ে আগলে রাখবো। ইলা স্লান হাসলো। সে জানে শাহরিয়ার পাশে আছে বলেই আজ সে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারছে। কিন্তু দিনের আলো ফুরিয়ে যখন রাতের অন্ধকার পাহাড়ের গায়ে জেঁকে বসে, তখন ইলার চারপাশটা আবার শূন্যতায় ভরে যায়। রাত তখন গভীর। শাহরিয়ার নিজের ঘরে ল্যাপটপে অফিসের কিছু কাজ সারছিল। হঠাৎ তার কানে এলো পাশের ঘর থেকে চাপা কান্নার শব্দ। সে নিঃশব্দে উঠে গিয়ে ইলার ঘরের দরজার সামনে দাঁড়ালো। ভেতরে ইলা আরিয়ানের একটা ইউনিফর্ম জড়িয়ে ধরে বিছানায় শুয়ে আছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ইউনিফর্মের গন্ধ শুকছে। ভয়েস কি? আপনি তো বলেছিলেন আমাদের বাচ্চা হলে আপনি ওকে কোলে নিয়ে সারা বাগান ঘুরে বেড়াবেন, ওকে ফুটবল খেলা শেখাবেন। আজ আপনার বাচ্চাটা আমায় কেক করে আপনাকে খুঁজছে। আমি কি জবাব দেবো ওকে? কেন আপনি আমাকে এইভাবে একা রেখে চলে গেলেন? ইলার এই বুক ফাটা কান্না শাহরিয়ারের পাথর হৃদয়টাকেও চিরে ফেলেছিল। সে দরজার বাইরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে সে হাজার চেষ্টা করেও আরিয়ানের অভাব পূরণ করতে পারবে না। এই একাকিত্ব কেবল ইলার একার। শাহরিয়ার মনে মনে বলল, দুঃখিত বনু, তোকে সব সুখ দিলেও আমি তোর ভয়েস কিংকে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু কথা দিচ্ছি অনাগত প্রাণের জন্য আমি নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। সিলেটের পাহাড়ের এখন বর্ষার আগাম মেঘের আনাগোনা। ডালিয়া আর ল্যাভেন্ডার সুবাস ছাপিয়ে ভেজা মাটির একটা সোদা গন্ধ বাংলোর প্রতিটি কোণে মিশে আছে। ইলার প্রেগন্যান্সি এখন 7ম মাস চলছে। শরীরটা আগের চেয়ে অনেকটা ভারী হয়েছে। হাঁটাচলা করতেও এখন হাঁপিয়ে উঠে সে। কিন্তু শরীরের এই পরিবর্তনের চেয়েও বড় পরিবর্তন এসেছে তার মনে। হরমোনের খেলায় ইলা যেন এক অন্য মানুষ। এই সে হাসছে, পরক্ষণে তুচ্ছ কারণে তার দু চোখ বেয়ে শ্রাবণ নামে। নতুন প্রাণের স্পন্দন পূর্ণ শূন্যতা। সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে ইলার নিজের প্রতিবিম্ব দেখছিল। ঢিলাঢালা মেক্সির উপর দিয়ে তার স্ফুটিত উদরটি স্পষ্ট। পেটের উপর হাত রাখতেই ভেতরে আবার সেই চেনা আলোড়ন। একটু জোরেই আজ কিক করলো ছোট্ট প্রাণটি। ইলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলেও মুহূর্তেই তা মিলিয়ে গেল। ইলা বিড়বিড় করে বলল, আপনি কি দেখতে পাচ্ছেন ভয়েস কি? আপনার ইলাকুল আজ কতটা বদলে গেছে। কিন্তু এই বদলটা দেখার জন্য তো আপনি পাশে নেই। হঠাৎ করে এক অজানা আতঙ্ক তাকে গ্রাস করলো। সে আয়না থেকে সরে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। তার মনে হলো সে কি পারবে, একা একাই কি এই বিশাল দায়িত্ব পালন করতে পারবে? যদি সে ঠিকমতো মা হতে না পারে, যদি সে তার সন্তানকে আরিয়ানের মতো সাহসী করে গড়ে তুলতে না পারে। দুশ্চিন্তায় তার শ্বাসকষ্ট শুরু হলো। নিচের ড্রয়িং রুমে শাহরিয়ার তখন এক মনে ল্যাপটপে ডাটা এন্ট্রি করছিল। উপর থেকে ইলার দ্রুত নিঃশ্বাসের শব্দ আর অস্পষ্ট কান্নার আওয়াজ তার কানে পৌঁছাতেই সে 1 সেকেন্ড দেরি করলো না। সিঁড়ি বেয়ে দ্রুত উঠে এসে ইলার ঘরের দরজায় নক করল। বনু, কি হয়েছে? ভেতরে আসবো? ইলা কোনো মতে বলল,
ভাই আমার খুব ভয় করছে, আমি মনে হয় নিঃশ্বাস নিতে পারছি না। শাহরিয়ার দ্রুত ভিতরে ঢুকে জানালাগুলো সব খুলে দিল। সে ইলার পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হব অনু, লম্বা লম্বা শ্বাস নে, দেখ আমি আছি তো। ডাক্তার বলেছেন এই সময়টা একটু ভয় বা টেনশন হওয়া স্বাভাবিক। এটাকে মুড সুইং বলে। তুই এক মুহূর্তের জন্য ভাববি না যে তুই একা। ইলা শাহরিয়ারের হাত শক্ত করে ধরে বলল। ভাইয়া আমি যদি বাচ্চাটাকে ঠিক মতো বড় করতে না পারি, আরিয়ান থাকলে হয়তো সব সহজ হতো। আমি খুব দুর্বল হয়ে পড়ছি ভাইয়া। শাহরিয়ারের চোখে দৃঢ়তা ফুটে উঠল। সে ইলার মাথায় হাত রেখে বলল। তুই দুর্বল নোস বোন। তুই একজন বীর অফিসারের স্ত্রী এবং একজন ভবিষ্যৎ বীরের সন্তানের মা। আরিয়ান স্যার তোকে এই দায়িত্ব দিয়ে গেছেন কারণ তিনি জানতেন তুই এটা পারবি। আর আমি তো তোর ছায়া হয়ে আছি। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোদের কোনো অযত্ন হতে দিব না। টাইম স্পিক। ভিডিও কনফারেন্সে চিকিৎসকের পরামর্শে বিকেলের দিকে ইলার অস্থিরতা কিছুটা কমলে শাহরিয়ার তার ল্যাপটপ নিয়ে এলো। সে আগে থেকেই ঢাকার একজন নামী গাইনোলজিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে রেখেছিল। ভিডিও কল কানেক্ট হতেই ওপাশে ডাক্তারের হাসি মুখ ভেসে উঠলেন। কেমন আছো ইলা? শাহরিয়া তো আমাকে সব জানালো। এই সময়টা একটু বেশি ইমোশনাল হওয়াটা স্বাভাবিক। তোমার হরমোনাল চেঞ্জ হচ্ছে, তাই হুটহাট কান্না বা রাগ আসতে পারে। ইলা নিচু স্বরে বলল। ম্যাম মাঝে মাঝে মনে হয় আমি সব সামলাতে পারবো না। ডাক্তার অভয় দিয়ে বললেন। একদম এসব ভাববে না। শাহরিয়ার আমাকে তোমার ডায়েট চার্ট আর এক্সারসাইজ চার্ট পাঠিয়েছে। ওটা একদম পারফেক্ট। তুমি শুধু খুশি থাকার চেষ্টা করো। মনে রাখবে, তোমার মনের ওপর বাচ্চার মানসিক গঠন নির্ভর করে। তুমি যদি কাঁদো তবে ও ভেতরে কষ্ট পাবে। তুমি কি চাও তোমার সন্তান জন্ম থেকে বিষণ্ণ থাকুক? ইলা দ্রুত মাথা নাড়ল। না, সে তা চায় না। সে চায় তার সন্তান যেন পাহাড়ের মতো অটল আর আরিয়ানের মতো প্রাণবন্ত হয়। ডাক্তারের সাথে কথা বলে ইলা কিছুটা সুস্থ হয়েছে এখন। সন্ধ্যাটা ইলার শাহরিয়ারের সাথে গল্প করে কাটালো। ডিনার শেষে ইলা ঘুমোতে চলে গেল। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির বেগ বাড়ল। শাহরিয়ার ইলার জন্য গরম দুধ আর কিছু ফল নিয়ে এলো। ইরা তখন আরিয়ানের সেই উপহার দেওয়া ডায়েরিটা পড়ছিল। ডায়েরির পাতায় আরিয়ানের হাতের লেখায় ছোট্ট ছোট্ট অনেকগুলো উপদেশ লেখা ছিল অনাগত সন্তানের জন্য। একটি পাতায় লেখা ছিল। যদি আমি না থাকি তবে আমাদের সন্তানকে বলো তার বাবা তাকে আকাশ থেকে তারা হয়ে দিয়েছে। সে যেন কখনো অন্যের কাছে মাথা নত না করে। ইলা ডায়েরিটা বুকে চেপে ধরল। শাহরিয়ার দুধের গ্লাসটা টি টেবিলে রেখে বলল। বনু আজ রাতের আকাশটা খুব সুন্দর। বৃষ্টি কমলে কাল সকালে আমরা বাগানে একটু হাঁটব। আরিয়ান স্যারের লাগানো সেই নীল ফুলগুলো ফুটেছে, দেখিস তোর মন ভালো হয়ে যাবে। ইলা স্লান হেসে শাহরিয়ারের দিকে তাকালো। এই মানুষটা নিজের জীবন তুচ্ছ করে তার এই পাগলামিগুলো সয়ে যাচ্ছে। সে বুঝতে পারে শাহরিয়ারের বুকের ভেতরেও একটা হাহাকার আছে, তার আইডলকে হারানোর শোক। কিন্তু সে সব কিছু আড়াল করে ইলার জন্য এক শক্ত দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। ইলা মনে মনে বলল। বলছি আপনি হয়তো নেই, কিন্তু আপনার পাঠানো এই মানুষটা আমাকে প্রতিনিয়ত বাঁচিয়ে যাচ্ছে। আমি আর হার মানবো না। আপনার অনাগত স্বপ্নের জন্য লড়ে যাব আমি। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পাহাড়ের নিস্তব্ধতাকে ছাপিয়ে বাগানের গাছগুলো যেন মাথা দুলিয়ে ইলাকে বলছে সব ঠিক হয়ে যাবে। পাহাড়ের উপরে রূপালী চাঁদটা যেন শান্ত পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। বাংলোর চারপাশে ঝিঝি পোকার ডাক আর হিমেল হাওয়ায় মৃদু শিহরণ। ইলা বিছানা থেকে উঠে বারান্দার ইজি চেয়ারে আধশোয়া হয়ে বসল। হঠাৎ করেই সে অনুভব করলো পেটের একদম মাঝ বরাবর একটা তীব্র এবং জোরালো ধাক্কা, আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। ইলার পুরো শরীর যেন এক অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গে কেঁপে উঠল। সে দু হাত দিয়ে নিজের পেটটা আলতো করে জড়িয়ে ধরল। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। কিন্তু এই কান্না দুঃখের নয়, এ যেন এক পরম প্রাপ্তির। ইলা ধরা গলায় পেটের দিকে তাকে ফিসফিস করে বলতে লাগলো। কিরে সোনা, তুইও কি তোর আব্বুর মতো খুব জেদি হয়েছিস? অত জোরে কেন কি করলি? তোর আব্বু যখন রেগে যেত তখন ওনার গলার স্বরটাও ঠিক একিকের মতোই জোরালো শোনাতো।
ইলা থামলো না। সে যেন তার অনাগত সন্তানের মাঝে আরিয়ানকে হাতড়ে বেড়াচ্ছে। সে আবার বলতে শুরু করলো। জানিস না, তোর আব্বু খুব সাহসী ছিল। অনেক মানুষ তাকে ভয়েস কিং নামে চিনতো। যখন উনি কথা বলতেন তখন অন্যায়কারীরা ভয়ে কাঁপতো। তুই কি ওর মতো হবি? শাহরিয়ার তখন ইলার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। ইলার এই আকুতি ভরা কথাগুলো তার কানে যেতেই সে থমকে গেল। সে ভেতরে ঢুকলো না। দরজার কপাটে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল সে। ইলার অঝোর কান্না আর বাচ্চার সাথে তার এই কাল্পনিক কথোপকথন শাহরিয়ারের ভেতরের পাথর প্রীতি মানুষটাকে চুরমার করে দিচ্ছিল। যে শাহরিয়ার শত্রুর বুলেটের সামনে চোখের পলক ফেলে না, আজ এক মহিলার আর্তনাদে তার চোখের কান্নিস ভিজে উঠছে। সে শুনতে পেল ইলা ডুকরে কেঁদে বলছে। ভয়েস কিং, দেখো না তোমার বাচ্চা আমাকে জ্বালাচ্ছে। তুমি থাকলে কি আজ আমাকে একা একা কাঁদতে দিতে? তুমি তো বলতে ইলা ফুলের চোখে জল মানে আমার হৃদয়ে রক্তক্ষরণ। আজ কেন আসছো না তুমি? শাহরিয়ার নিজের চোখের জল মুছে এক দীর্ঘশ্বাস ফেলল। সে জানে সে ইলার জন্য নিজের জীবন দিয়ে দিলেও আরিয়ানের অভাব পূরণ করতে পারবে না। ভয়েস কিং এর জায়গা এই মহাবিশ্বে আর কেউ নিতে পারবে না। সে কেবল একজন স্বার্থী মাত্র। রাত কেটে গেল। পরের দিন সকালে শাহরিয়ার খুব ভোরে একবার পাহাড়ের নিচের বাজারে গেল। ঘন্টা খানেক পর যখন ফিরল, তার হাতে একটা কালো প্যাকেট। ইলা তার ড্রয়িং রুমে বসেছিল। শাহরিয়ার গিয়ে নিঃশব্দে প্যাকেটের ভেতর থেকে একটা ছোট্ট কালো সাদা চামড়ার ফুটবল বের করলো। সে ওটা ধীর পায়ে গিয়ে ইলার পাশে ছোট্ট টেবিলে রাখলো। ইলা অবাক হয়ে তাকালো। শাহরিয়ারের মুখটা আজ খুব স্লান, কিন্তু চোখে এক গভীর মমতা। শাহরিয়ার শান্ত গলায় বলল। কাল রাতে যখন কেক করছিল তখন তোর কথাগুলো আড়াল থেকে শুনেছিলাম বনু, তাই আজই ওর জন্য প্রথম ফুটবলটা কিনে আনলাম। ইলা ফুটবলের উপর হাত রাখলো। শাহরিয়ার তখন অন্যদিকে তাকিয়ে নিজের আবেগ সামলানোর চেষ্টা করছিল। সে আবার বলল। তোর ভয়েস কিংয়ের জায়গা নেওয়ার ক্ষমতা কারণেই রে, কিন্তু তোর এই ভাইটা কথা দিচ্ছে ছোট আরিয়ান বা ইরাফুলকে এই পৃথিবীতে আনার জন্য আর মানুষের মতো মানুষ করার জন্য সে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে ঢাল হয়ে দাঁড়াবে। ইলা দেখলো শাহরিয়ারের কণ্ঠস্বর কিছুটা কাঁপছে। সে বুঝতে পারল এই মানুষটা নিঃশব্দে কতটা ভার বয়ে বেড়াচ্ছে। ইলা শুধু এইটুকু বলতে পারল। ভাইয়া, আরিয়া তোমাকে শুধু নিজের সহকর্মী ভাবতেন না। শাহরিয়ার আর কোনো কথা না বলে দ্রুত কিচেনের দিকে চলে গেল। তার চোখে আবার জল জমেছে। সে চায় না ইলা তার এই দুর্বলতা দেখুক। পাহাড়ের নির্জনতায় আজ আরিয়ান নেই, কিন্তু তার রেখে যাওয়া ভালোবাসা আর শাহরিয়ারের এই নীরব ত্যাগ ইলাকে এক নতুন জীবনের পথে এগিয়ে দিচ্ছে। সিলেটের বাংলোতে এখন দিন রাত এক অদ্ভুত সতর্কতার চাদরে ঢাকা। ইলার প্রেগনেন্সির 7 মাস পার হয়ে 8 মাসে পা দিয়েছে। এই সময়টাতে শাহরিয়ারের আচরণ এক আমূল পরিবর্তন এলো। সে যেন এখন আর সাধারণ কোনো দেহরক্ষী বা বড় ভাই নয়। সে যেন এক অতন্দ্র প্রহরী, যার চোখের পলক ফেলাও বারণ। সকালবেলা ইলা তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছিল। হঠাৎ সামনে এসে দাঁড়ালো শাহরিয়ার। তার পরনে কালো টি শার্ট, চোখে ক্লান্তি, কিন্তু চোয়াল শক্ত। বনু, কোথায় যাচ্ছিস? নিচে যাচ্ছি ভাইয়া, বাগানে একটু হাঁটবো। একদম না, সিঁড়ি দিয়ে ওঠানামা এখন তোর জন্য রিস্কি। তুই রুমে থাক, আমি নিচে থেকে নাস্তা নিয়ে আসছি। ইলা অবাক হয়ে বলল। কিন্তু ভাইয়া, ডক্টর তো বলেছেন অল্প হাঁটাহাঁটি করা ভালো। শাহরিয়ার সোজাসুজি উত্তর দিল। হাঁটাহাঁটি বারান্দায় কর, সিঁড়িতে পা পিছলে যেতে পারে, আমি কোনো ঝুঁকে নিতে পারবো না। শুধু তাই নয়, বিকেলে ইলা যখন একটু বাহিরের তাজা বাতাস পেতে বাইরে, শাহরিয়ার সাফ মানা করে দিল। ইলাকে গেটের বাইরে এক পাও দিতে দেয় না। এমনকি রাতেও শাহরিয়ার নিজের ঘরে না ঘুমিয়ে ইলার দরজার বাইরে একটা ছোট্ট সোফায় বসে থাকে। সামান্যতম শব্দ হলেই সে সতর্ক হয়ে দরজায় নক করে। ইলার টানা কয়েকদিন এই অতিরিক্ত সুরক্ষায় ইলার দম বন্ধ হয়ে আসছিল। হরমোনের পরিবর্তনের কারণে তার মেজাজও আজ খিটখিটে।
বিকেলে শাহরিয়ার যখন আবার এক গ্লাস ফলের রস নিয়ে রুমে ঢুকলো, ইলা গ্লাসটা সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল। থামো তো ভাইয়া, তুমি কি আমাকে কয়েদি বানিয়ে ফেলেছো? আমি সিঁড়ি দিয়ে নামতে পারবো না, আমি বাগানে যেতে পারবো না, আমি বাজারে যেতে পারবো না, আমি কি ছোট বাচ্চা বলো তো? শাহরিয়ার শান্ত গলায় বলল। বনু তোর শরীরটাও এখন ভারী। ইলা কথা কেড়ে নিয়ে রাগে ফেটে পড়ল। আমি বন্দি নই ভাইয়া, তুমি আরিয়ানের আমারও তো রক্ষা করছো নাকি আমাকে জেলখানায় রাখছো বলো তো? আমার দম বন্ধ হয়ে আসছে তোমার এই শাসনে। শাহরিয়ার নিস্তব্ধ হয়ে গেল। ইলার এই দৃঢ় কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। সে হাতের গ্লাসটা ধীর পায়ে টেবিলে রাখল। তার হাত দুটো কাঁপছে। কিছুক্ষণ চুপ থেকে সে মাথা নিচু করে খুব নিচু স্বরে বলল। আমি জানি রে বনু, আমি হয়তো একটু বেশি করছি, কিন্তু কি করব বল, আমি তোকে হারানোর ভয় পাই। ইলা থামল। শাহরিয়ারের গলার স্বর ভারী হয়ে এসেছে। সে মুখ তুলে ইলার দিকে তাকালো, তার চোখ দুটো টলমল করছে। আরিয়ান স্যার চলে যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে একটা কথাই বলেছিলেন, শাহরিয়ার, আমার এলাফুলকে দেখে রাখিস ভাই। আমি আমার ভাইকে হারিয়েছি, আমার আইডলকে হারিয়েছি। এখন যদি তোকে বা তোর ওই ছোট সন্তানের কিছু হয়, আমি কাকে মুখ দেখাবো বল? আমার যে আর কেউ নেই রে বনু। এতিমখানায় বড় হওয়া এই ছেলেটার কাছে তুই এখন একমাত্র পরিবার। শাহরিয়ারের গলার আওয়াজ ভেঙে গেল। সে দোলনার দিকে মুখ ফিরিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করলো। ইলার ভেতরের সব রাগ এক মুহূর্তেই জল হয়ে গেল। সে বুঝতে পারল শাহরিয়ারের এই কঠোরতা আসলে তার গভীর ভালোবাসারই অন্য এক রূপ। ইলা ধীরে ধীরে হেঁটে গিয়ে শাহরিয়ারের পাশে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে পরম মমতায় বলল। মাফ করে দাও ভাইয়া, আমি বুঝতে পারিনি তুমি কতটা দুশ্চিন্তা করছো। আমি সত্যি তোমার একমাত্র বোন, আর বড় ভাইয়ের তো অধিকার আছে বোনকে শাসন করার। শাহরিয়ার এবার ইলার দিকে ঘুরে তাকালো। ইলা মুচকি হেসে বলল। ঠিক আছে, আমি সিঁড়ি দিয়ে নামবো না, কিন্তু কাল সকালে আমাকে একবার বাগানের ওই নীল ফুলগুলোর কাছে নিয়ে যেতে হবে। তুমি থাকলে, সাথে থাকলে তো আর ভয় নেই, তাই না? শাহরিয়ার একটু হাসলো। এই হাসিতে ছিল স্বস্তি। সে ইলার মাথায় হাত রেখে দোয়া করল। তুই নাস্তা কর, আমি তোর জন্য কফি বানাচ্ছি। টাইম স্পিক। দিনগুলো ক্যালেন্ডারের পাতা ছিঁড়ে দ্রুত বেগে ছুটছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলার পেটের আয়তন এবং ভেতরে সেই ছোট্ট প্রাণের চঞ্চলতা। বাংলোর নিস্তব্ধতা এখন এক আসন্ন উৎসবের প্রস্তুতিতে মুখর। বিকেলের নরম রোদের বারান্দায় বসে ইলা এক মনে রঙিন রঙের উল দিয়ে একটি ছোট্ট সোয়েটার বুনছে। মাঝে মধ্যেই সে বনু থামিয়ে পেটের উপর হাত রাখছে। তার চোখের কোণে জল চিকচিক করে ওঠে যখন সে ভাবে এই সোয়েটারটা পরিয়ে যখন বাবুকে কোলে নেবে তখন পাশে আরিয়ান থাকবে না। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয়, নিজেকে সান্ত্বনা দেয়। আরিয়ানের অংশ তো তার ভেতরেই বড় হচ্ছে। ড্রয়িং রুমে এখন আর শুধু বন্দুক আর জ্যামার নেই, সেখানে জায়গা করে নিয়েছে একটি সুন্দর সাদা রঙের বেবি দোলনা। শাহরিয়ার নিজ হাতে সেটা সেট করেছে। দোলনার উপর ঝুলছে ছোট ছোট রঙিন প্লাস্টিকের তারা আর চাঁদ। বাতাস লাগলে সেগুলো টুংটুং শব্দ করে বাজছে, যেন আগাম কোনো দেবদূতকে অভ্যর্থনা জানাচ্ছে। ইলার ঘরের এক পাশের দেওয়ালে এখন ছোট ছোট কার্টুন, সিটকার আর পশু পাখির ছবি লাগানো হয়েছে। ইলা নিজেই আলমারির একটি পুরো ড্রয়ার খালি করে সেখানে পুতুলের মতো ছোট ছোট সুতি জামা, মোজা আর টুপি সারি সারি করে সাজিয়ে রেখেছে। প্রতিটি জামা হাতে নেওয়ার সময় সে যেন আরিয়ানের গায়ের গন্ধ পায়। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শাহরিয়ারের মধ্যে। ল্যাপটপে অফিসের কাজের চেয়ে এখন তার ব্রাউজিং হিস্ট্রিতে বেশি থাকে। ইউটিউব চালিয়ে সে খুব মন দিয়ে দেখছে কিভাবে ড্রাইভার পড়াতে হয় বা ছোট্ট বাচ্চাকে কাঁধে নিয়ে গ্যাস বের করতে হয়। তার গভীর মুখে তখন এক অদ্ভুত ব্যগ্রতা থাকে, যেন সে কোনো কঠিন সামরিক মিশনের প্রস্তুতি নিচ্ছে। এক রাতে ইলা দেখলো শাহরিয়ার বারান্দায় বসে খুব মন দিয়ে একটা ছোট্ট বেবি ব্ল্যাঙ্কেট ভাঁজ করছে। ইলা ধীরে ধীরে পেছনে গিয়ে দাঁড়ালো। ভাইয়া, তুমি এসব কি করছো? এগুলো তো আমিই পারতাম। শাহরিয়ার একটু অপ্রস্তুত হয়ে হাসলো। সে ব্ল্যাঙ্কেটটা আলতো করে রেখে বলল।
পারতিস তো বটেই, কিন্তু আমি ভাবলাম স্যার তো নেই, বাবু যখন আসবে তখন ওকে কোলে নেওয়ার প্রথম অধিকারটা তো ওনারই ছিল। এখন সেই বদলির ডিউটিটা তো আমাকেই করতে হবে, তাই আগে ভাগেই সব প্র্যাকটিস করে রাখছি। আমি চাই না আমার ভাগ্নে বা ভাগ্নি এসে দেখুক তার মামা একজন আনারি লোক। ইলা মুগ্ধ হয়ে শাহরিয়ারের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা নিজের সবটুকু দিয়ে আরিয়ানের অভাব ঢাকতে চাইছে। ভাইয়া, তুমি কি জানো তুমি এখন পৃথিবীর সেরা মামা হওয়ার মিশনে আছো? শাহরিয়ারের চোখ জোড়া ভিজে এলো। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার এলাফুল আর বেবিকে আমি একদম রাজকীয় যত্নে রাখছি। শুধু দোয়া করবেন যেন শেষ পর্যন্ত এই দায়িত্বটা পালন করতে পারি। টাইম স্পিক। গুমোট গরমে বাতাসের নড়াচড়াই নেই বললেই চলে। প্রকৃতির এই অদ্ভুত থমথমে ভাবটা যেন বাংলোর ভেতরের পরিস্থিতির সাথে হুবহুব মিলে যাচ্ছে। ইলার প্রেগনেন্সির এখন 9 মাস চলছে, সবচেয়ে সংবেদনশীল সময়। কিন্তু গত 2 দিন ধরে ইলার শরীরটা খুব একটা সায় দিচ্ছে না। সকাল থেকে ইলার রক্তচাপ ওঠানামা করছিল। শাহরিয়ার ডিজিটাল বিপি মিশিং দিয়ে মেপে দেখলো ব্লিডিংটা স্বাভাবিকের চেয়ে বেশ উপরে। সে সময় নষ্ট না করে ভিডিও কলে ডাক্তারের সাথে যোগাযোগ করলো। ডাক্তার সব শুনে বেশ গম্ভীর হয়ে গেলেন। শাহরিয়ার, ইলার কন্ডিশন এখন মোটেও অবহেলা করার মতো নয়। ওর পায়ের অ্যাডোমা বাড়ছে আর বিপি কন্ট্রোলে আসছে না। ওকে এখনই কমপ্লিটলি বেড রেস্ট দিতে হবে। সামান্যতম উত্তেজনা বা হাঁটাচলা ওর আর বাচ্চার জন্য প্রাণঘাতী হতে পারে। খুব সাবধানে থাকুন, যে কোনো সময় ইমার্জেন্সি হতে পারে। ফোনটা রাখার পর শাহরিয়ারের কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা একবার দেখলো। চোখের নিচে কালি পড়েছে। গত কয়েক রাত সে ঠিকমতো ঘুমায়নি, কিন্তু নিজের ক্লান্তিকে প্রশ্রয় দেওয়ার সময় এখন তার নেই। সে দ্রুত ইলার ঘরে ঢুকল। ইলা বিছানায় হেলান দিয়ে বসেছিল। তার মুখটা ফ্যাকাশে, চোখের কোণে এক অজানা আতঙ্ক। শাহরিয়ারকে ঢুকতে দেখে সে স্লান হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। ভাইয়া, ডক্টর কি বলেন? খারাপ কিছু কি? শাহরিয়ার হাসি মুখে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। আরে না রে বোন, ডাক্তার শুধু বলেছেন তুই খুব অলস হয়ে গেছিস, তাই এখন থেকে একদম নড়াচড়া বন্ধ। শুধু রানী ভিক্টোরিয়ার মতো শুয়ে থাকবি আর আমি তোর সেবা করব। কিন্তু ইলা অবুঝ নয়। সে শাহরিয়ারের চোখের কোণে লুকিয়ে থাকা সেই সূক্ষ্ম আতঙ্কটা ধরে ফেলল। সে ধীর হাতে শাহরিয়ারের হাতটা শক্ত করে ধরল। শাহরিয়ার চমকে উঠল। ইলার হাতটা আজ বরফের মতো ঠান্ডা। ভাইয়া, একটা কথা রাখবে? শাহরিয়ার ভ্রু কুঁচকে বলল। কি বলছিস এসব? অবশ্যই রাখবো। ইলা জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে ধরা গলায় বলল, ভাইয়া, যদি ডেলিভারির সময় আমার কিছু হয়ে যায়, যদি আমি আরিয়ানের কাছে চলে যাই, তবে তুমি এই বাচ্চাটাকে আগলে রাখবে তো? ওকে তোমার নিজের সন্তানের মতো করে মানুষ করবে। ও যেন কখনো না বোঝে যে ওর মা বাবা বেঁচে নেই। শাহরিয়ারের মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে দ্রুত নিজের হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু ইলা আরো শক্ত করে ধরল। শাহরিয়ার চিৎকার করে উঠল, বোন চুপ কর, একদম এসব বাজে বাজে কথা বলবি না। তোকে ছাড়া এই বাংলো, এই বাগান সব শ্মশান হয়ে যাবে। আরিয়ান স্যার আমাকে তোকে রক্ষা করতে পাঠিয়েছেন, তোকে একা করে দিতে নয়। ইলা চোখ দিয়ে টপ টপ করে জল ঝরছে। সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি খুব ভয় পাচ্ছি ভাইয়া। আজ বারবার মনে হচ্ছে আরিয়ান ডাকছে আমায়, কিন্তু আমি তো আমার বাবুকে পৃথিবীতে না এনে মরতে পারবো না। তুমি কথা দাও ভাইয়া, আমার কিছু হলে তুমি ওকে ফেলে দেবে না তো? শাহরিয়ার আর নিজেকে সামলাতে পারল না। সে ইলার পাশে বসে ওর মাথায় হাত রাখলো। তার নিজের চোখ দিয়েও আজ নোনা জল গড়িয়ে পড়ল। এই প্রথম ইলা তার সাহসী ভাইকে কাঁদতে দেখল। শাহরিয়ার ফিসফিস করে বলল, আমি কথা দিচ্ছি বোনো, যদি আকাশের তারা খসে পড়ে, যদি পৃথিবী উল্টে যায়, তবু তোরা আরিয়ান স্যারের আমানতকে আমি নিজের বুকের ভেতর আগলে রাখবো। কিন্তু তোকে কোথাও যেতে দিব না আমি। যমরাজ এলেও তাকে আগে আমার বুলেটের জবাব দিতে হবে। সেই রাতে বাংলোর বারান্দায় দাঁড়িয়ে শাহরিয়ার অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। তার ভেতরটা এক অজানিত ঝড়ের আশঙ্কায় কাঁপছে। সে জানে সামনের দিনগুলো হবে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিকে ইলার জীবন, অন্যদিকে আরিয়ানের শেষ চিহ্ন।
দুই দিন পরে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে। সেপ্টেম্বরের 4 তারিখ। বাইরে ঝড়ো হাওয়ার শব্দ, মনে হচ্ছে পাহাড়গুলো বুঝি এখনই ধসে পড়বে। কিন্তু বাংলোর ভেতরের ঝড়টা বাইরের চেয়েও কয়েক গুণ বেশি ভয়াবহ। রাত তখন 2:30। ইলার ঘর থেকে হঠাৎ এক বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। শাহরিয়ার তখন পাশের সোফায় আধো ঘুমেছিল। আর্তনাদ শুনে সে এক লাফে উঠে দাঁড়ালো। ঘরে ঢুকে দেখলো ইলা বিছানার চাদর খামচে ধরে কুঁকড়ে আছে। তার কপাল বেয়ে ঘাম ঝরছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভাইয়া, অসহ্য ব্যথা, আমার মনে হয় সময় হয়ে গেছে। শাহরিয়ারের বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে দ্রুত বিপি চেক করলো। রিডিং ডেঞ্জার জোন পার হয়ে গেছে। সে জানতো এই মুহূর্তটা আসবে, কিন্তু এত দ্রুত আর এমন প্রতিকূল পরিবেশে সেটা সে ভাবেনি। শাহরিয়ার ধীর স্থির হওয়ার চেষ্টা করে বলল, বনু ভয় পাস না, আমি আছি। এখনই তোকে হসপিটালে নিয়ে যাচ্ছে, তুই শুধু সাহস হারাস না। সে ইলাকে চাদরে পেঁচিয়ে পাজা কোলে করে নিচে নামিয়ে আনলো। বাইরে তখন অঝরে বৃষ্টি। শাহরিয়ার ইলাকে পেছনের সিটে শুইয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। তার হাত আজ প্রথমবার স্টারিং ধরতে গিয়ে সামান্য কাঁপছে। এ এক অন্য লড়াই। এখানে শত্রু দৃশ্যমান নয়, এখানে শত্রু সময় আর প্রকৃতি। গাড়িটা বাংলোর গেট পেরিয়ে পাহাড়ের ঢালু রাস্তা দিয়ে নামতে শুরু করলো। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে বৃষ্টির ঝাপটায় সামনের রাস্তা প্রায় অদৃশ্য। হঠাৎ এক জায়গায় গিয়ে শাহরিয়ার কষে ব্রেক ধরল। সামনে একটা বিশাল গাছ উপড়ে পড়ে রাস্তা পুরো ব্লক করে দিয়েছে। শাহরিয়ারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। পাশে গভীর খাত, অন্য পাশে পাহাড়। গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় এখন নেই। শাহরিয়ার দাঁতে দাঁত চেপে গাড়ি রিভার্স করলো। সে জানে একটা মাটির কাঁচা রাস্তা আছে যা দিয়ে মূল সড়কে ওঠা যায়, কিন্তু এই বৃষ্টিতে সেই রাস্তা এখন কদ্দমাক্ত পিচ্ছিল মরণ ফাঁদ। পেছন থেকে ইলার গঙ্গানি শোনা যাচ্ছে। ভাইয়া, আমি আর পারছি না ভাইয়া, দম বন্ধ হয়ে আসছে। শাহরিয়ার চিৎকার করে বলল, বনু চোখ বন্ধ করিস না, একটু সহ্য করে নে। গাড়িটা মাটির রাস্তায় উঠতেই চাকা কাদার ভেতর বসে যেতে চাইলো। ইঞ্জিন গো গো শব্দ করছে। শাহরিয়ার এক্সিলারেটরে চাপ দিল। গাড়িটা একবার ডানে একবার বামে বিপজ্জনকভাবে স্লিপ কাটছে। একবার তো গাড়ির পেছনের চাকা খাদের একদম কিনারায় চলে গিয়েছিল। শাহরিয়ারের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে জীবনে অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, কিন্তু আজ সে নিজের জন্য নয়, ইলার জন্য সত্যিকারে ভয় পেল। অবশেষে 8 ঘন্টায় সেই রুদ্ধশ্বাস যুদ্ধের পর গাড়িটা মূল পিচঢালা রাস্তায় উঠল। শাহরিয়ার গাড়ির গতি বাড়িয়ে দিল ঘন্টায় 120 কিলোমিটার। বৃষ্টির ঝাপটা উপেক্ষা করে সে ছুটছে। হসপিটালের ইমার্জেন্সি গেটে গাড়ি থামিয়ে সে চিৎকার করে স্ট্রেচার চাইল। নার্স আর ডাক্তাররা দ্রুত ইলাকে ভেতরে নিয়ে গেল। ইলা তখন প্রায় সজ্ঞানহীন, শুধু তার ঠোঁট দুটো নড়ছে, হয়তো আরিয়ানের নাম জপছে। অপারেশন থিয়েটারের লাল আলোটা জ্বলে উঠল। শাহরিয়ারের জামা কাপড় কাদা আর বৃষ্টিতে মাখামাখি। সে হসপিটালের করিডোরে ধপ করে বসে পড়ল। তার 2 হাত আজ থরথর করে কাঁপছে। হঠাৎ নিস্তব্ধ করিডোর চিরে ভেতর থেকে এক নবজাতকের চিকন মায়াবী কান্নার শব্দ ভেসে এলো। শাহরিয়ার চমকে উঠল। সে কান খাড়া করল। এক নার্স হাসি মুখে বেরিয়ে এসে একটি গোলাপি তোয়ালেতে মোড়ানো ছোট্ট এক মানব শিশুকে নিয়ে দাঁড়ালেন। অভিনন্দন, আপনার বোন একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা আর মেয়ে দুজনে এখন বিপদমুক্ত। শাহরিয়ারের চোখ দুটো বেয়ে ঝরঝর করে জল নামলো। সে টলমল পায়ে এগিয়ে গিয়ে সেই ছোট্ট মুখটার দিকে তাকালো, যেন এক টুকরো চাঁদ নেমে এসেছে পৃথিবীতে, ঠিক যেন ইলার প্রতিচ্ছবি। আর তার চোখ দুটো যেন আরিয়ানের মতোই গভীর। শাহরিয়ার দেওয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, শুনেছেন স্যার, আপনার এলা ফুলের জন্য আজ পৃথিবীতে আরও একটি ছোট ফুল ফুটেছে। ও ঠিক আপনার মতোই সাহসী হবে স্যার, আবার মায়ের মতোই মায়াবী। আমি আমার কথা রেখেছি, আপনার আমানতকে আমি রক্ষা করেছি।
করিডোরের জানালায় তাকিয়ে শাহরিয়ার দেখল বৃষ্টি থেমেছে। পূব আকাশে এক অদ্ভুত স্নিগ্ধ আলো ফুটেছে। এক দীর্ঘ কালো রাত্রি শেষে সিলেটে আজ এক নতুন রাজকন্যার অভিষেক হলো। ভোরের আলো তখন হাসপাতালের করিডোরে এসে পড়েছে। অপারেশন থিয়েটারের সেই লাল আলোটা নিভে গেছে অনেকক্ষণ হলো। শাহরিয়ার তখনও বাইরে দাঁড়িয়ে, ওর ভেজা শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। নার্সের কোলে থাকা সেই ছোট্ট নবজাতিকা যেন এক লহমায় শাহরিয়ারের সব ক্লান্তি শুষে নিয়েছে। নার্স বাচ্চাটিকে শাহরিয়ারের দিকে বাড়িয়ে দিলেন। শাহরিয়ারের হাত দুটো কাঁপছিল। যে হাত দিয়ে সে নিখুঁত নিশানায় ট্রিগার টিপে, আর সেই হাত একটা কয়েক কেজি ওজনের শিশুকে ধরতে গিয়ে থরথর করে কাঁপছে। আমি কি ওকে ধরতে পারি? নার্স হাসলেন। অবশ্যই আপনার ভাগ্নি, তবে সাবধানে ধরুন। শাহরিয়ার আলতো করে বাচ্চাটিকে কোলে তুলে নিল। তুলতুলে নরম একটা শরীর, চোখ দুটো বন্ধ, কিন্তু মুখবয় যেন অবিকল আরিয়ানের প্রতিচ্ছবি। শাহরিয়ারের চোখের কোণ আবার ভিজে উঠল। সে নিচু স্বরে বাচ্চাটির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, স্বাগত রাজকন্যা। তোর আব্বু তোর কাছে নেই, কিন্তু তোর মামা আছে। আমি কথা দিচ্ছি, এই দুনিয়ার কোনো রোদ বৃষ্টি তোকে স্পর্শ করতে পারবে না। গেটে দাঁড়িয়ে শাহরিয়ার ছোট্ট বাবুকে দেখছিল। সেই সময় ইলার চোখ মেলল। তার চারপাশটা সাদা ধবধবে, ঔষধের কড়া গন্ধে তার মাথা ঝিমঝিম করছে। হঠাৎ পেটের দিকে হাত দিতেই সে শূন্যতা অনুভব করলো। এক মুহূর্তের জন্য তার কলিজাটা যেন শুকিয়ে গেল। শাহরিয়ার ভাইয়া, আমার বাচ্চা। দরজার পাশেই শাহরিয়ার দাঁড়িয়েছিল। ইলার আওয়াজ শুনে সে দ্রুত এগিয়ে এলো, তার মুখে এক প্রশান্তির হাসি। শান্ত হ বনু, তুই মা হয়েছিস, তোর কোলে এক রাজকন্যা এসেছে। নার্স তখন বাচ্চাটিকে নিয়ে ঘরে ঢুকলেন এবং ইলার বুকের কাছে আলতো করে শুয়ে দিলেন। ইলা যখন তার মেয়ের মুখটা দেখলো, তার দুনিয়া যেন থেমে গেল। সব ব্যথা, সব কষ্ট মুহূর্তেই উধাও। সে তার কাঁপা কাঁপা হাতে বাচ্চাটির কপালে চুমু খেল। দেখেছো ভাইয়া, ওর চোখ দুটো একদম আরিয়ানের মতো, নাকটা ঠিক ওর মতো হয়েছে। ইলার চোখে পানি বাচ্চার গাল স্পর্শ করলো। শাহরিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সে জানে এই মুহূর্তে ইলার সাথে আরিয়ানের সেই অদৃশ্য উপস্থিতি কথা বলছে। সেখানে শাহরিয়ারের থাকাটা এক প্রকার অনাধিক প্রবেশ। বিকেলের দিকে ইলার শরীর কিছুটা স্থিতিশীল হলো। শাহরিয়ার কেবিনে এসে ইলার পাশে বসলো। বনু, রাজকন্যার নাম কি রাখবি ভেবেছিস? আরিয়ান স্যার কি কোনো নাম বলে গিয়েছিলেন? ইলা জানালার বাইরে পাহাড়ের দিকে তাকিয়ে এক চিলতে হাসল। আমাদের মেয়ের নাম হবে ইলিয়ানা। শাহরিয়ার বিড়বিড় করল, ইলা প্লাস আরিয়ান সমান ইলিয়ানা, চমৎকার নাম। ইলা হঠাৎ শাহরিয়ারের হাত ধরল। ভাইয়া, খান বাড়িতে আব্বু আম্মুদের কি খবর দেবে না? ওনারাও তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন হয়তো। শাহরিয়ার একটু গম্ভীর হলো। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। এখনই না বনু, মেহরাব খান আর তোর বাবার কাছে খবর পৌঁছানো মানেই তোকে আবার সেই খাঁচায় বন্দি করা। আমি চাই তুই আরো কয়েকটা দিন এই শান্তিটা ভোগ করিস। যখন তুই মানসিকভাবে পুরোপুরি সুস্থ হবি, তখন আমি নিজেই তোকে ওদের কাছে নিয়ে যাব। তার আগে এলিয়ানাকে আমি বাইরের পৃথিবীর কোনো কালো ছায়া ছুঁতে দিব না। ইলা আর প্রতিবাদ করলো না। সে জানে শাহরিয়ার যা করছে তা তাদের সুরক্ষার জন্যই। কিন্তু শাহরিয়ার কিছু একটা ভেবে ইলিয়ানার কয়েকটা ছবি তুলে মেহরাব খান আর রাশেদ তালুকদারকে পাঠিয়ে দিল। সন্ধ্যার আলো মিশে গেছে নরম আলোকসজ্জায়। ইলিয়ানা ঘুমাচ্ছে ইলার বুকের কাছে, ছোট্ট হাত দুটো মুঠো করে। শাহরিয়ার জানালার পাশে দাঁড়িয়ে ফোনটা হাতে নিয়ে একটুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। স্ক্রিনে দুটো মেসেজ এসেছে, একটা রাশেদ তালুকদারের আর একটা মেহরাব খানের। প্রথমে রাশেদ তালুকদারের মেসেজ খুলল। তুমি কে? আমি জানি না, ছবিগুলো দেখলাম। আমার নাতনি আল্লাহর রহমতে এত সুন্দর হয়েছে। ইলা কেমন আছে? আমরা সবাই খুব অস্থির হয়ে আছি, অন্তত একবার দেখতে দাও না বাবা। শাহরিয়ার কোনো উত্তর দিল না। পরের মেসেজটা খুলল মেহরাব খানের। অদৃশ্য মানব, তোমাকে অনেক ধন্যবাদ, অন্তত ছবি দেখতে দিয়েছ। আমরা ছবি পেয়েছি, চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। এই মুহূর্তটা আমি কয়েক মাস অপেক্ষা করেছি। আমার নাতনিকে একবার কোলে নিতে দাও, শুধু একবার। আমি তোমার কাছে হাত জোর করে বলছি।
শাহরিয়ারের থুতনি শক্ত হয়ে গেল। সে একটা গভীর নিঃশ্বাস নিয়ে টাইপ করতে শুরু করলো। আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু এখনই সম্ভব না। এলা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ওকে আর কোনো চাপ দিতে চায় না। মেসেজ পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যেই মেহেরাব খানের রিপ্লাই এলো। আমি কি এতটাই অপরাধী হয়ে গেছি? আমরা তো কোনো দোষ করিনি বাবা। যা হয়েছে, যা করেছে ইলের বাবা মা করেছে। আমাদের এভাবে শাস্তি দিচ্ছ কেন? আমার নাতনিকে দেখার অধিকারও কি আমার নেই? শাহরিয়ার ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। এরপর আঙ্গুলগুলো আবার চলতে শুরু করলো। আঙ্কেল, দোষের কথা আমি বলছি না, কিন্তু সেদিন আমি সময় মতো না গেলে এলার সন্তান আমাদের মাঝে থাকতো না, আর বাচ্চাটাও তো আর ফিরে আসতে পারতো না। এলা এখনও প্রতিদিন রাতে তার স্বামীর নাম নিয়ে কাঁদে। আমি ওকে আর কোনো ঝুঁকিতে ফেলতে চাই না। আপনারা যদি সত্যি ইলিয়ানার ভালো চান, তাহলে এখন ওকে শান্তিতে থাকতে দিন। যখন আমি নিশ্চিত হব যে ও মানসিকভাবে প্রস্তুত আর কোনো বিপদ নেই, তখন নিজে থেকেই আপনাদের খবর দিব। এখন অনুরোধ করছি, আর ফোন করবেন না, মেসেজ করবেন না। মেসেজটা পাঠানোর পর শাহরিয়ার ফোন থেকে সিমটা খুলে ভেঙে দিল। ইলা তখনও ঘুমাচ্ছে, ইলিয়ানাকে বুকে জড়িয়ে। শাহরিয়ার আলতো করে ইলার কপালে হাত রেখে ফিসফিস করে বলল, তোরা দুজনেই এখন আমার দায়িত্ব বোনো। আমি বেঁচে থাকতে কেউ তোদের ছায়াও মারাতে পারবে না। রাত গভীর হয়ে এসেছে। হাসপাতালের করিডোরে পায়ের আওয়াজ কমে গেছে। শাহরিয়ার চেয়ারে বসে দরজার দিকে তাকিয়ে রইল, যেন কেউ এসে দরজায় টোকা দিতে পারে। তার চোখে একটা দৃঢ় প্রতিজ্ঞা। অন্যদিকে খানবাড়ির ড্রয়িং রুমে মেহেরাব খান ফোনটা হাতে নিয়ে চুপ করে বসে আছেন। একটু পরে রাশেদ তালুকদারকে ফোন করলেন। দুজনের চোখেই জল। মেহেরাব খান কাঁপা গলায় বলল, হিলা আমাদের মাফ করতে পারেনি, ব্যয় হয়তো কখনোই পারবে না। আমরা অপেক্ষা করব বেয়াই, যতদিন লাগুক। ইলিয়ানা আমাদের রক্ত, একদিন না নিজেই আমাদের কাছে আসবে ইনশাল্লাহ। টাইম স্পিক 3 দিন পর। হাসপাতালের ডাক্তার শেষবার চেক আপ করে মৃদু হেসে বললেন, এলা এখন পুরোপুরি সুস্থ, বাড়িতে নিয়ে যেতে পারবেন, শুধু বিশ্রাম আর যত্ন দরকার। শাহরিয়ারের মুখে একটা স্বস্তির হাসি ফুটলো। সে ইলার দিকে তাকিয়ে বলল, চল বোনো, এবার বাড়ি যাই। তোর রাজকন্যার জন্য একটা নতুন জগৎ অপেক্ষা করছে। ইলা ইলিয়ানাকে কোলে নিয়ে আলতো করে চুমু খেলো। তার চোখে আনন্দ আর একটু ভয় মিশে আছে, কিন্তু শাহরিয়ারের পাশে থাকায় সে ভয়টা কমে যাচ্ছে। হসপিটাল থেকে বের হয়ে শাহরিয়ার পাহাড়ের কোলে ইলারিয়ানের স্বপ্ন বাগানের উদ্দেশ্যে গাড়ি ছোটালো, যেখানে দূরে সবুজ গাছপালা, পাহাড়ের সারি, আর বাড়ির আশেপাশে ফুলের সমাহার, আর বাতাসে ফুলের গন্ধ। গাড়ি থামতেই ইলা জানালা দিয়ে বাইরে তাকালো। এটা কি স্বপ্ন? আমি আমার ইলিয়ানাকে নিয়ে এখানে এসেছি। শাহরিয়ার হেসে বলল, না বোনো, এটা তোদের নিরাপদ আশ্রয়। এখানে কোনো ছায়া পৌঁছতে পারবে না। এটাই তোদের আসল ঠিকানা। ভেতরে ঢুকেই ঘরটা দেখে ইলার চোখ বড় বড় হয়ে গেল। লিভিং রুমে নরম আলো, এক কোণে ছোট্ট দোলনা সাজানো, সেখানে সাদা মশারি ঝুলছে, পাশে ছোট ছোট খেলনা। শাহরিয়ার আগেই সব রেডি করে রেখেছে, ওয়েলকাম হোম লেখে। ইলা ইলিয়ানাকে দোলনায় শুয়ে দিল। বাচ্চাটা চোখ মেলে একটু অবাক হয়ে চারপাশ দেখছে। শাহরিয়ার পাশে এসে দাঁড়ালো। এবার বল, নামটা কি রাখবি? ইলিয়ানা তো আরিয়ান স্যারের দেওয়া, কিন্তু তুই একটা পূর্ণ নাম দিতে পারিস। ইলা একটু ভেবে হাসলো। ভাইয়া, ওর নাম হোক ইলিয়ানা খান আরিয়া। আরিয়ানের স্মৃতি, আমার ভালোবাসা আর তোমার সুরক্ষা সবটা মিলিয়ে। শাহরিয়ারের গলা আটকে গেল। সে চোখ সরিয়ে নিল, কিন্তু ঠোঁটে হাসি। শাহরিয়ার আরিয়া মানে সম্মানিত মহল। হ্যাঁ, পারফেক্ট। ইলিয়ানা খান আরিয়া, আমার ছোট্ট রাজকন্যা। সে আলতো করে ইলিয়ানার কপালে চুমু খেল। বাচ্চাটা যেন বুঝতে পেরেছে। ছোট্ট হাত বাড়িয়ে শাহরিয়ারের আঙ্গুল ধরে ফেলল। ইলা হেসে বলল, দেখো ভাইয়া, ও তোমার চিনে ফেলেছে। শাহরিয়ার হাতটা সরালো না, বরং আলতো করে বাচ্চাটির হাতে চুমু দিয়ে বলল, তোর মামা সারা জীবন তোর হাত ধরে থাকবে রাজকন্যা। কোনো ঝড় এলে আমি তোদের দুজনকে বুকে আড়াল করে রাখবো। সন্ধ্যা নামছে। বাংলোর বড় জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে। ইলা শাহরিয়ারের পাশে বসে ইলিয়ানার দিকে তাকিয়ে আছে।
দুজনের মাঝে একটা নীরব প্রতিজ্ঞা, এই ছোট্ট প্রাণটাকে তারা সব কিছু থেকে রক্ষা করবে। হঠাৎ ইলিয়ানা ছোট্ট একটু ঠোঁট নড়ালো, যেন প্রথম হাসির চেষ্টা। ইলা আর শাহরিয়ার দুজনেই হেসে উঠল। ভাইয়া ও হাসছে। হ্যাঁ বনু, আমাদের ইলিয়ানা হাসছে। এই হাসিটাই তো আমাদের সবচেয়ে বড় জয়। টাইম স্পিক। দিনগুলো যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছে। সময়ের সাথে সাথে ইলিয়ানা বড় হচ্ছে, আর প্রতিটা মুহূর্ত যেন নতুন একটা অধ্যায়। শাহরিয়ার আর ইলা দুজনে মিলে তার প্রতিটা ধাপ উদযাপন করছে। 3 মাস পর ইলিয়ানা সারাদিন খায় আর ঘুমায়। তার ছোট্ট শরীরটা আরো নরম, আরো তুলতুলে হয়ে উঠেছে। রাতে যখন কাঁদে, শাহরিয়ার নিজে উঠে কোলে নেয়। ইলা বিশ্রাম নেয় আর শাহরিয়ার ফিস ফিস করে গান গায়, যেন গানগুলো শাহরিয়ার ইউটিউব থেকে শিখেছে ইলিয়ানাকে শোনানোর জন্য। ইলা একদিন বলল, ভাইয়া ওর চোখ দুটো দেখো, যেন আরিয়ানের আত্মা লুকিয়ে আছে। শাহরিয়ার হেসে বলল। হ্যাঁ বনু, ও আমাদের সবার আলো। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ, ইলিয়ানার প্রথম হাসি। 3 মাস বয়সে এক সকালে শাহরিয়ারের মুখের দিকে তাকে হঠাৎ ঠোঁট কুঁচকে চোখ সরু করে তারপর ফাটলো এক মিষ্টি হাসি। দাঁত থিন মারি বের করে ছোট্ট গাল দুটো লাল হয়ে গেল। ভাইয়া ও হাসলো, দেখো দেখো। শাহরিয়ারের চোখ ভিজে গেল। সে ইলিয়ানাকে কোলে তুলে নাক ঘষল নাকের সাথে। আমার রাজকন্যা, তোর হাসিটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। 5 ডিসেম্বর। আজকের এই দিনটা অন্য সব দিনের মতো না। বাংলার চারপাশে পাহাড়ি হাওয়ার ফুলের গন্ধ ভাসছে, কিন্তু ইলার মনটা যেন আজ অদ্ভুত ভারী হয়ে আছে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে আছে ইলা। তার কোলে ছোট্ট ইলিয়ানা ঘুমাচ্ছে। আজ ইলার আর আরিয়ানের বিয়ের 1 বছর হলো। প্রতিটা মেয়ে তার বিবাহ বার্ষিকী নিয়ে কত স্বপ্ন দেখে। কেউ ঘুরতে যায়, কেউ স্বামীর হাত ধরে কেক কাটে, কিন্তু ইলার ভাগ্য আজ শুধু স্মৃতি আর অশ্রু। ইলা আলতো করে ইলিয়ানার কপালে চুমু খেল। জানিস মামনি, আজ তোর আব্বু থাকলে অনেক সুন্দর করে সেলিব্রেট করতো। কথাটা বলতেই ইলার গলা কেঁপে উঠল, চোখের কোণ ভিজে গেল। ঠিক তখনই গেটের বাইরে একটা গাড়ির শব্দ শোনা গেল। শাহরিয়ার তখন বাড়িতে ছিল না, তাই ইলা একটু অবাক হয়ে নিচে তাকালো। গেটের সামনে একজন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। তার হাতে অনেকগুলো গোলাপ ফুলের তোড়া আর সাথে দুটো সুন্দর ঝুড়ি। একটা ঝুড়ি ভরা সাদা শিউলি ফুল, আর একটা ঝুড়ি ভরা ছোট ছোট বকুল ফুল। ইলা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ডেলিভারি ম্যান ভদ্রভাবে বলল, ম্যাম, এখানে কি মিসেস ইলা আছেন? ইলা একটু অবাক হয়ে বলল, জি আমি না। ডেলিভারি ম্যান হাসলো। তাহলে এগুলো আপনার জন্য। ডেলিভারি ম্যান গাড়ি থেকে আরো কয়েকটা বড় গোলাপের তোড়া নামালো। লাল গোলাপ, গোলাপি গোলাপ, সাদা গোলাপ, চারপাশে মুহূর্তেই ফুলের গন্ধ ভরে গেল। ইলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতর হঠাৎ করে জোরে ধুকভুক শুরু হলো। ফুলের মাঝখানে একটা ছোট্ট খাম ছিল। কাপা হাতে ইলা খামটা খুলল। ভেতরে ছোট্ট একটা কার্ড, সেখানে খুব পরিচিত হাতের লেখায় লেখা, শুভ বিবাহ বার্ষিক ইলা ফুল। যতদিন আমি বেঁচে আছি এভাবেই তোমার সাথে আমার কাটানো দিনগুলো সুন্দর করে তুলব। তোমার ভয়েস কিং। কার্ডটা পড়তেই ইলার পুরো শরীর কেঁপে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে। হঠাৎ সে ডেলিভারি ম্যানের দিকে ছুটে গেল। কোথায়? ডেলিভারি ম্যান একটু চমকে উঠল। ম্যাম। ইলা প্রায় কাঁদতে কাঁদতে বলল, কোথায় ওর ভয়েস কিং? আমি জানতাম ও বেঁচে আছে। বলো না কোথায় ও? ইলার চোখে তখন উন্মাদ আনন্দ আর কান্না মিশে গেছে। সে চারপাশে তাকিয়ে যেন কাউকে খুঁজছে। ডেলিভারি ম্যান একটু অস্বস্তিতে পড়ে গেল। ডেলিভারি ম্যান ধীরে বলল, সরি ম্যাম, মনে হয় কোথাও ভুল হচ্ছে। ইলা হতবাক হয়ে তাকালো। কি বলছেন আপনি? লোকটা একটু শান্ত গলায় বলল, এই অর্ডারটা আজকের না ম্যাম, এটা 11 মাস আগে করা হয়েছে। এলার বুকের ভেতরটা দক করে উঠল। ডেলিভারি ম্যান আবার বলল, স্যার আমাদের ফুলের শপে এসে বলেছিলেন প্রতি বছর 5 ডিসেম্বর এই ঠিকানায় যেন ফুল পৌঁছায়, আর উনি 10 বছরের অগ্রিম টাকা দিয়ে গেছেন। সে বলেছেন
সে বলেছেন সে আর্মিতে জব করে, কখন কোথায় থাকে ঠিক নেই, তাই আমাদের বুক করে রেখেছে। কথাটা শেষ হতেই যেন পুরো পৃথিবী থেমে গেল। ইলা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে কাঁধটা বুকের সাথে চেপে ধরল, ঠোঁটে কাঁপা কাঁপা হাসি ফুটল। তোমরা দেখেছো, আমি বলেছিলাম না আমার ভয়েস কিনা আমায় বলতে পারে না, কিন্তু আমি যদি হাত চাইতে থাকতাম। ঠিক তখনই পেছন থেকে শাহরিয়ারের কণ্ঠ শোনা গেল। শাহরিয়ার গেটের কাছে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, তার চোখেও এক অদ্ভুত অনুভূতি। ঠিক সেইমভাবে দিনাজপুরে এবং রাজশাহীতে ডেলিভারি ম্যান চলে গেছে। স্যার তোর জন্য সব ঠিক করে রেখেছিল। তুই যেখানেই থাকিস না কেন, তোর সারপ্রাইজ যেন তোর কাছে সঠিক সময় চলেছে। ইলা আকাশের দিকে তাকালো। পাহাড়ের উপরে তখন সূর্য ডুবে যাচ্ছে, হাওয়ায় শিউলি ফুলের গন্ধ। ইলা ফিসফিস করে বলল, ভয়েস কিনা আপনি যে করেই থাকুন, আমি জানি আপনি আমাকে এখনো ভালোবাসেন ঠিক আগের মতো। তার পাশে দোলনায় শুয়ে থাকা ছোট্ট ইলিয়ানা তখন হালকা শব্দ করল। মনে হলো যেন সেই ছোট্ট প্রাণটাও তার বাবার ভালোবাসার গল্প শুনছে। আর বাংলোর চারপাশে ছড়িয়ে থাকা গোলাপ, শিউলি আর বকুল ফুল নীরবে সাক্ষী হয়ে রইল এক ভালোবাসার যেটা সময়ও শেষ করতে পারেনি। ডেলিভারি ম্যান আত্রাইতে আর দিনাজপুরে যাওয়ার পর সবাই ইলার মতো সেম ভাবে অবাক হয়েছিল। পরে ডেলিভারি ম্যানের থেকে সব জানার পরে তারা আরও বেশি ভেঙে পড়ে। টাইম স্পিক। দিন যায়, ইলিয়ানা এখন হাত পা ছুঁড়ে একটু খেলা করে। ইলা ওকে কোলে নিয়ে বারান্দায় বসে পাহাড় দেখায়। শাহরিয়ার কাজ শেষ করে প্রতিদিন ওকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। একদিন ইলিয়ানা হামাগুড়ি দিতে শুরু করলো, মেঝেতে পড়ে থাকা খেলনা টেনে নেয়, হাসতে হাসতে গড়াগড়ি খায়। ইলা আর শাহরিয়ার দুজনে মিলে ওকে উৎসাহ দিতে থাকে। যাও বাবু, আর একটু মামার কাছে যাও। শাহরিয়ার মেঝেতে বসে হাত বাড়িয়ে ডাকে। ইলিয়ানা হামাগুড়ি দিয়ে দিয়ে তার কোলে এসে পড়ে, দুজনেই হাসিতে ফেটে পড়ে। 1 বছর বয়স ইলিয়ানা এখন দাঁড়াতে শিখেছে। শাহরিয়ারের আঙ্গুল ধরে টলটল করে হাঁটে। প্রথম পা ফেলার দিনটা ছিল বিশেষ। ইলা কেক বানিয়েছে, শাহরিয়ার বেলুন সাজিয়েছে। ইলিয়ানা দুটো পা ফেলে শাহরিয়ারের দিকে এগিয়ে এলো, শাহরিয়ার কোলে তুলে নিয়ে ঘুরিয়ে দিল। আমার রাজকন্যা হাঁটতে শিখেছে, আর কোনোদিন পড়তে দিব না। দিনগুলো এভাবেই কাটছে। ইলিয়ানের বেড়ে ওঠা যেন তাদের জীবনের নতুন অর্থ দিয়েছে। শাহরিয়ার আর ইলা দুজনেই জানে এই ছোট্ট মেয়েটা তাদের সব কিছু, আর তারা ওকে সব কিছু থেকে রক্ষা করবে চিরকাল। ইলিয়ানা এখন প্রায় 1.5 বছরের। তার ছোট্ট পা দুটো এখন দৌড়াতে শিখেছে, কথা বলার চেষ্টা করে, প্রতিদিন নতুন নতুন শব্দ ফুটিয়ে তোলে। বাংলোর লিভিং রুমে সকালের নরম আলো পড়েছে। শাহরিয়ার মেঝেতে বসে ইলিয়ানার সাথে খেলছে, রঙিন ব্লক দিয়ে টাওয়ার বানাচ্ছে। ইলা রান্নাঘর থেকে চা নিয়ে এসে সোফায় বসলো, দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসছে। ইলিয়ানা হঠাৎ ব্লকটা ফেলে দিয়ে শাহরিয়ারের দিকে তাকালো। তার বড় বড় চোখ দুটো যেন কিছু বলতে চাইছে। সে ছোট্ট হাত বাড়িয়ে শাহরিয়ারের গাল ছুঁলো, তারপর ঠোঁট কুঁচকে একটু থেমে ইলিয়ানা ছোট্ট স্পষ্ট গলায়, পাপা পা। ঘরটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। শাহরিয়ারের হাত থেকে ব্লকটা পড়ে গেল, তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, মুখটা ফ্যাকাশে। সে ইলিয়ানার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে পারছে না। ইলিয়ানা আবার বলল, এবার একটু জোরে হাসি মুখে, পাপা। শাহরিয়ারের চোখের কোণ ভিজে উঠল। সে কাপা হাতে ইলিয়ানাকে কোলে তুলে নিল। তার গলা আটকে গেছে, কথা বেরোচ্ছে না, শুধু বারবারই ইলিয়ানার কপালে চুমু খাচ্ছে। শাহরিয়ার ফিসফিস করে গলা ভেঙে বলল, বাবা, তুই বাবা বললি আমার রাজকন্যা, তুই বাবা বলতে শিখে গেলি। ইলা তখনও সোফায় বসে আছে, চায়ের কাপ হাতে, কিন্তু তার হাত কাঁপছে। কাপটা টেবিলে রাখতে গিয়ে ঝনঝন করে শব্দ হলো, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে উঠে এসে শাহরিয়ার আর ইলিয়ানার পাশে দাঁড়ালো। ভাইয়া, ও বাবা বললো, আরিয়ানকে বাবা বলছে। আজও বেঁচে থাকলে পৃথিবীর সব থেকে খুশি মানুষ সেই হতো।
শাহরিয়ার ইলার দিকে তাকালো, তার চোখেও জল। সে এক হাতে ইলিয়ানাকে জড়িয়ে ধরে আর এক হাত বাড়িয়ে ইলারকে কাছে টেনে নিল। তিনজন একসাথে। শাহরিয়ার কাপা গলায় বলল, বনু, ও জানে না, কিন্তু ওর হৃদয় জানে। আরিয়ান স্যার যেখানেই থাকুক, ওনার আত্মা এখানে। ইলা শাহরিয়ারের কাঁধে মাথা রেখে কাঁদছে। তার কান্না আর হাসি মিশে গেছে। শাহরিয়ার ইলিয়ানাকে বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। তার গলা বেয়ে পানি গড়াচ্ছে, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তির হাসি। আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনো রোদ বৃষ্টি তোকে স্পর্শ করবে না। আজ থেকে আমি তোর মামা, তো অদৃশ্য মানব হয়ে গেলাম। তোর সাথে ছায়ার মতো থাকবো। ইলা তাদের দুজনকে জড়িয়ে ধরল। ঘর ভরে গেল কান্না, হাসি আর অফুরন্ত ভালোবাসায়। বাইরে পাখির ডাক, ভেতরে একটা পরিবার যেখানে অতীতের ক্ষত সারছে নতুন একটা গুরুর স্পর্শে। এভাবে দিন কাটতে লাগলো, কিন্তু ইলা এত দিনও তার ভয়েস কিংকে ভুলতে পারেনি। ইলা এখনও আরিয়ানের সেই টিকটক আইডিতে গিয়ে বারবার সেই ভিডিওগুলো দেখে আর কান্না করে। শাহরিয়ার অনেকবার চেয়েছে আইডি ডিলিট করে দিতে, কিন্তু ইলার রিকোয়েস্টে এটা করতে পারেনি।